ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আজকে আমরা বসে দেখি 13 এই অঙ্কগুলো করব। আগের দিন আমরা এর আগের অঙ্কগুলো করে রেখেছি, সেইখানে তোমরা যদি এর আগের অঙ্কগুলোই কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা সেইটা আগে দেখে নিও, তারপরে এটা দেখো। তা আমরা প্রথমে 8 দাগ থেকে শুরু করবো। 8 দাগটা দেখো কি বলেছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখি 10 জন কৃষক 12 বিঘা জমি, এখানে কত 12 বিঘা জমি চাষ করতে কত দিন লাগবে, তাহলে আমাদের দিন সংখ্যা চেয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখে রেখেছি। প্রথমে আমাদের কতজন ছিল, 15 জন, 5 দিন চাষ করতো করে কত বিঘা জমি চাষ করতে পারতো, 18 বিঘা। এবার কি বলেছে আমাদের 10 জন কৃষক আছে, 12 বিঘা জমি চাষ করবে, আমাদের কতদিন লাগবে। তাহলে বেগ তত্ত্ব প্রয়োগ করতে বলেছে। তাই আমরা প্রথমে দিন সংখ্যার সাথে লোক সংখ্যা আর দিন সংখ্যার সাথে জমির পরিমাণের সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, প্রথমে সেটা দেখে নেব। দেখো আমাদের প্রথমে জমির পরিমাণ কত ছিল, এই সরি লোক সংখ্যা কত ছিল, 15 জন। আচ্ছা 15 জন কত দিন লেগেছিল, 5 দিন। তাহলে এবার দেখো যদি 10 দিন থাকে, হ্যাঁ প্রথমে 15 জন ছিল আর দিন লেগেছিল 10 দিন, এখন কতজন আছে, 10 জন। তাহলে 10 জনের ওই একই জমি চাষ করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে, 15 জনের 5 দিন লেগেছিল, তাহলে 10 জনের অবশ্যই বেশি দিন লাগবে, তাই তো। তাহলে এখানে দেখো লোক সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে দিন সংখ্যা আমাদের কি হবে, বেড়ে যাচ্ছে না। তাহলে এই যে ডি, দিন ধরেছি ডে, ডি, এই ডি আমাদের লোক সংখ্যার সাথে ব্যস্ত অনুপাতে আছে, তার মানে কি 1/m, ব্যস্ত ভেদে আছে তাই। আচ্ছা একই রকম ভাবে দেখো এখানে প্রথমে 18 বিঘা জমি চাষ করতো, 18 বিঘা জমি চাষ করতে কতদিন লাগতো, 5 দিন লাগতো। তাই বলেছে না, 18 বিঘা জমি চাষ করতে 5 দিন লাগতো। তাহলে এবার যদি আমাদের 12 বিঘা জমি চাষ করতে হয়, কম লোক লাগবে না বেশি লোক লাগবে, কম লোক লাগবে না, কারণ জমির পরিমাণ তো কমে যাচ্ছে, তাহলে আমাদের কম লোক লাগবে। তাহলে দেখো এবার কি হচ্ছে, যেখানে জমির পরিমাণ, এটা তো জমির পরিমাণ, আর এখানে আমাদের কি দিন সংখ্যা, তাহলে জমির পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে দিন সংখ্যাও কমছে। তাহলে এখানে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে ডি, দিন সংখ্যা যে জমির পরিমাণ কি ধরেছিলাম আমরা, এল। তাহলে এল এর সঙ্গে কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে বা সরল ভেদে আছে। তাহলে দেখো এইটা আমাদের 1 নাম্বার। আর এখান থেকে আমাদের 2 নাম্বার যদি দিই, এই 1 আর 2 থেকে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি বলতে পারি, ডি প্রপোর্শনাল টু L/M। তাহলে এইটা আমাদের যৌগিক ভেদ এসে দাঁড়িয়েছে। এবার এটা যদি আমরা সলভ করি তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো কি হয়েছে, এটা আমাদের এসছে, এটা আমাদের 3 নাম্বার সমীকরণ দিয়ে দাও। এবার আমাদের দিন সংখ্যা বের করতে হবে। তাহলে এই ডি, এই প্রপোর্শনাল টু চিহ্ন তোলার জন্য আমাদের ইকুয়াল টু চিহ্ন নিতে গেলে একটা ভেদ ধ্রুবক নিতে হবে, সেটা ধরলাম কে। তাহলে কে ইকুয়াল টু L/M। তাহলে এই সমীকরণে আমাদের আর কোনো কাজ নেই, প্রথমে এই এম এর মান জানি, ডি এর মান জানি, আর এল এর মান জানি। তাহলে ডি এর মান বসাবো, এল এর মান বসাবো, আর এম এর মান বসিয়ে আমরা কেটা পাবো। তাহলে ডি কত আমাদের 5 ইকুয়াল টু কে ইন্টু এল কত 18 বাই এম কত 15। 5 এই 3 দিয়ে কাটলে কত, 3 এ 5 15, 5 আর 3 দিয়ে কাটলে 3 6 18। বা আমাদের কে সময় সমান কত হচ্ছে, 5 গুণ 5 কত 25/6, এটা হচ্ছে না। এবার দেখো তাহলে আমাদের কে এর মানটা আমরা পেয়ে গেছি, মানে কি আমাদের ভেদ ধ্রুবকটা পেয়ে গেছি। এবার এম এর জায়গায়, এবার এই একই সমীকরণ, এই সমীকরণটা এই যে এইখানে যে এসছে, এই সমীকরণে এম এর জায়গায় যদি আমরা কত, সরি এম এর জায়গায় 10, এল এর জায়গায় 12 যদি বসাই, আর কে এর জায়গায় যদি 25/6 বসাই, তাহলে ডি পেয়ে যাবো না। তাহলে এইটা আমাদের লিখে দিই যে 3 নাম্বার সমীকরণে, সমীকরণে কি এল কমা এম ও কে এর মান বসিয়ে পাই। দেখো কি পাই, ডি ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো কে কে কত 25/6 গুণ এল, এল কত 12 বাই এম কত 10। তাহলে এইখান থেকে আমাদের অ্যান্সার চলে আসছে, 6 দিয়ে 6 কে 6, 6 দুগুণি 12, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 2 আর 2 কেটে গেল, তাহলে ডি সমান কত আসছে 5। তাহলে আমাদের কত দিন লাগবে, 5 দিন। বুঝা গেছে। তাহলে এই হলো আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আমাদের কতদিন লাগছে, 5 দিন।
বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা। তাহলে এটা একবার দেখে নাও, এরপর আমরা এটা মুছে দিয়ে 9 দাগটা শুরু করব। এবার দেখে দাও 9 দাগ কি বলেছে। একটা গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। ত্রিঘাত মানে কি, পাওয়ার যদি 3 থাকে সেটাকে আমরা ত্রিঘাত বলবো। তাহলে কি বলেছে, গোলক, একটা গোলক এরকম, এটা গোলকের কেন্দ্র, আর এটা ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ, ধরে নিলাম কত 8। তাহলে কি বলেছে, গোলকের আয়তন, এবার আয়তনটাকে আমরা কিছু একটা ধরে নিই ভি। তাহলে কি বলছে, আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাত, ত্রিঘাতের সঙ্গে কি আছে, সরল ভেদে আছে। তার মানে এটা বলে দিয়েছে। এবার বলেছে কি, 1.1/2 আর 2.1/3 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে কি বলেছে, একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে দেখো, ধরো একটা গোলক আর একটা গোলক, এর ব্যাসার্ধ কত বলেছে, ব্যাস বলেছে কত, 1.1/2, তার মানে কত, 2 3/2, এটা আমাদের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত, 3.1/3/2 দুই, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই, তাই বাই 2 করলে নিচে 2 গুণ হয়ে গেল, তাহলে 3/4। একই রকম ভাবে এর ব্যাস কত বলেছে, 2 মিটার, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, 2/2 সমান কত, 1 কেটে গিয়ে, তাহলে এর ব্যাসার্ধ কত, 1। আর এর ব্যাস কত বলেছে, 2.1/2, তাহলে 2 দুগুণি 4, 1 5, 5/2, 5/2 কে যদি আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5/2 গুণ 2 কত, 5/4। তাহলে এর ব্যাসার্ধ কত হলো, 5/4। তাহলে ব্যাসার্ধগুলো পেয়ে গেলাম। এবার নতুন গোলকের ব্যাসার্ধ বলেছে বের করতে। এবার দেখো, এই 3টে গোলককে যখন গলালাম, গলিয়ে ধরে এই বড় গোলকটা তৈরি করলাম, তাহলে এর যে আয়তন আর এর আয়তন সমান হবে না? এটা তো আমরা জানি, গোলকের চ্যাপ্টারের আগেই আমরা করে এসেছি। সেখানে কি জেনেছি, যে গোলকের আয়তন তো সেম থাকবে। তাহলে দেখো, এখানে ভি প্রপোর্শনাল টু আর কিউ, এটা আমাদের বলে দিয়েছে, বা ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউ। কে কি, আমাদের ভেদ ধ্রুবক, এটা আমরা জেনে গেছি। এবার দেখো, এই গোলকের আয়তন কত হবে। আচ্ছা, এই যে বড় গোলকটা হয়েছে তার ব্যাসার্ধ আমরা আর ধরেছি, আর তার আয়তন কত, ভি ইকুয়াল টু কে আর কিউ। আচ্ছা, এই গোলকের আয়তন যদি ধরে, প্রথম যে ছোট গোলকটা তার আয়তন যদি ভি1 ধরি, তাহলে তার আয়তন কত হবে, কে ইন্টু, এখানে যেহেতু কে নিয়েছে, কে ইন্টু ছোট আর কিউ, ছোট আর কিউ কত, 3/4 আর কিউ। আচ্ছা, ভি2 যদি এই গোলকটার আয়তন বের করি, কি হবে, কে ইন্টু কত, এর আর কত বলেছে, 1 তার কিউব। আর ভি3 যদি ছোট গোলকটার আয়তন ধরি, তাহলে কি হবে, কে ইন্টু 5/4 তার কিউব। তাহলে ছোট 3টে গোলকের আয়তন আমরা এইভাবে বের করে নিয়েছিলাম, আর বড় গোলকের ব্যাসার্ধ কত ধরেছি আর, তাহলে এর আয়তন কত হবে, ভি ইকুয়াল টু কত হবে, কে ইন্টু আর কিউব। তাহলে দেখো, এই 3টে আয়তন যদি আমরা যোগ করি, তাহলে এর সমান হবে না? তাহলে তাহলে শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, শর্ত অনুসারে আমরা বলতে পারি যে কে ইন্টু আর কিউব, এটা এই 3টের যোগফলের সমান হবে। এখানে কে ইন্টু 3/4 এর কিউব প্লাস 1 এর কিউব প্লাস 5/4 এর কিউব। তাহলে দেখো, আচ্ছা, এখানে প্রত্যেকটাই কে ছিল, হ্যাঁ, কে ইন্টু এটা ছিল, কে ইন্টু এটা ছিল। এবার এই পুরোটাকে ধরো আমরা কে কমন নিলাম, তাহলে কে কমন নিলে চলে আসলো। এবার দেখো, এই কে আর এই কে কেটে যাচ্ছে না, তাহলে আর কিউব সমান সমান কত হচ্ছে, 3/4 কত, 3 এর কিউব মানে কোনো কিছুর কিউব মানে কত, এক্স এর কিউব মানে কত, এক্স গুণ এক্স গুণ এক্স না, তাহলে 3/4 এর কিউব মানে কত, 3/4 গুণ 3/4 গুণ 3/4, 3 × 9 3×9 = 27, বাই 4 × 4 = 16, 4×9 = 64। তাহলে এখানে কত হলো, 27/64। 1 এর কিউব 1 গুণ 1 গুণ 1 1ই হয়, প্লাস 5/4 এর হোল কিউব, তো 4 এর কিউব তো এক্ষুনি বের করলাম 64, আর 5 এর কিউব কত, 5 এর কিউব কত, 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 গুণ 25 কত, 125। তাহলে বেরিয়ে গেল এটা। এইগুলো আমরা মুছে দিলাম, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এখান থেকে আর কিউব সমান সমান আমাদের কত বেরোচ্ছে, এই যে এর নিচে কিছু নেই মানে 1 মানে কি, 1/1, তাহলে 64, 1 আর 64 লসাগু কত হয়, 64 হয়। এবার 64কে যদি 64 দিয়ে ভাগ করি 1 হয়, 1 গুণ 27 কত, 27।
প্লাস 64কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 64, তাহলে 64 গুণ 1 কত 64 প্লাস আবার 64কে 64 দিয়ে ভাগ করলে 1, 1 গুণ 125 125 সমান, তাহলে এটা বেরোলো। এবার এই তিনটে যদি যোগ করি 125 যোগ 64 যোগ 27 কত হচ্ছে দেখো, 7 আর 4 কত 11, 11 আর 5 16, 16 6 হাতে থাকে 1, 6 আর 2 8 আর 2 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 1 আর 1 2, তাহলে কত হচ্ছে দেখো 216 বাই 64 আর কিউব সমান সমান, তাহলে আর সমান সমান কত কিউব রুট অফ 216 বাই 64। আচ্ছা 216কে যদি আমরা একটু ভাঙি, 216কে ভাঙলে কি হচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে 4 দিয়েই কাটি একেবারে। আচ্ছা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কত 10 দুগুণি 20, 16 8 দুগুণি 16, আবার 2 দিয়ে কাটলে কত 5 4 54, 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4 14, 7 দুগুণি 14, 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 3 নং 27, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে 216 মানে কি 216 জায়গায় 3টে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে গুণ 3 3 3। এবার 64 মানে কি 3টে 4 গুণ না 4 গুণ 4 গুণ 4। এবার আমরা কি জানি যখন রুট থাকতো তখন দুটোর জন্য একটা বাইরে আসতো রুটের বাইরে, আর কিউবের সময় তিনটের কিউব রুটের সময় 3টে থাকলে একটা বাইরে আসবে, তাহলে 3টে 2 এর থেকে একটা 2 বাইরে আসলো, 3টে 3 এর থেকে একটা 3 বাইরে আসলো, বাই 3টে 4 আছে একটা 4 বাইরে আসলো, তাহলে কত হচ্ছে দেখো 3 দুগুণি 6 বাই 4, এটা যদি কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4 3, তাহলে 3/2, তাহলে আর সমান সমান কত বেরোচ্ছে 3/2 এত মিটার। এবার আমাদের কি চেয়েছে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কি 2r, তাহলে 2r কত 2 × 3/2, এটা কেটে গেল, তাহলে 3 মিটার, তাহলে আমাদের ব্যাস কত বেরোলো 3 মিটার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, একবার দেখে নাও তারপরে আমি মুছে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, মুছে দিলাম, দিয়ে আমরা 10 দাগটা শুরু করব। দেখো 10 দাগ কি বলেছে, y দুটি চলরাশির সমষ্টির সমান, তাহলে y একটা চলরাশি, সেটা আবার দুটো চলরাশির যোগফলের সমান। এবার চলরাশি দুটো কি আমরা জানি না, আর যেটা আমরা জানি না সেটা আমরা ধরে নেবো, ধরলাম এটা p আর এটা q, তাহলে ধরলাম একটা চলরাশি p একটা চলরাশি q, আর এই দুটো চলরাশির যোগফল হচ্ছে y। তার মধ্যে একটি x চলরাশির সঙ্গে সরলভেদে আছে, ধরো এইটা একটা চলরাশি, এটা কি বলছে x চলরাশির সঙ্গে সরলভেদে আছে, এবং অন্যটি x চলরাশির সঙ্গে ব্যস্তভেদে, তাহলে একটি x চলের সাথে সরলভেদে আর একটি x চলের সঙ্গে কি আছে ব্যস্তভেদ। ব্যস্তভেদ মানে কি 1/x এর সঙ্গে, তার মানে কি বলতে পারি যে একটা y দুটি অংশের সমষ্টির সমান, একটা p একটা q, একটা x এর সঙ্গে সরলভেদে আর একটা x এর সঙ্গে ব্যস্তভেদ, তার মানে এইটুকু আমাদের অঙ্কে বলে দিয়েছে। এবার কি বলেছে x সমান সমান 1 হলে y -1 হয়, তাহলে x যখন 1 হয়, আচ্ছা ওই অবধি আমরা পরে যাচ্ছি। এইখান থেকে দেখো আমরা কি বলতে পারি p k1 × x, একটা ভেদ ধ্রুবক নিলাম k1, এখানে লিখে দেবে k1 হলো ভেদ ধ্রুবক। এখান থেকে দেখো q আবার একটা ভেদ ধ্রুবক নিলাম k2 বাই x, তাহলে এখানে কি k1 ও k2 হলো ভেদ ধ্রুবক, বোঝা গেছে। তাহলে এইখান থেকে দেখো p = k1x, q = k2x আমরা দুটো পেলাম। এবার কি বলেছে যে x = 1 হলে y -1 হয়, তাহলে x যদি 1 হয়, 1 হলে y কত হয় -1 হয়। আবার কি বলেছে যে x = 3 হলে y 5 হয়, আর একবার কি বলছে যে x যদি 3 হয় তাহলে y কত হয়, y হয় 5। এটা কি তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক, তাহলে x আর y এর মধ্যে আমাদের সম্পর্ক বের করতে বলেছে। তাহলে দেখো আমরা y কি জানি p + q, p + q, তাহলে y p কত এখানে k1x + q কত k2/x, এইটা আমরা জেনে গেছি। এবার দেখো যদি x = 1 আর y = 1 এইখানে আমরা বসাই তাহলে একটা সমীকরণ পাবো না, আবার x = 3 y = 5 বসালে আমরা আরেকটা সমীকরণ পাবো। এই দুটো সমীকরণ থেকে আমাদের k1 আর k2 এর মানটা বের করতে হবে, করার পরে এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে যাব। তাহলে এটাই আমি করে দেখাচ্ছি।
তাহলে এই একটা সমীকরণটার নাম দাও 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে x = 1 ও y = 1 বসে পাই। দেখি কি পাই। তাহলে y = কত, k1 ইন্টু x কত, আচ্ছা y এর মান তো 1 বসিয়ে দেবো, তাহলে 1 বসিয়ে দিন, k1 ইন্টু x কত 1 প্লাস k2 বাই x এর মান কত 1, বা আমরা কি বলতে পারি k1 প্লাস k2, k1 প্লাস k2 নিচে কিছু k1 বাই k2 বাই 1 মানে কি k2 ইকুয়াল টু 1। তাহলে এইটা আমরা একটা জিনিস পেলাম। আবার আমরা ওই 1 নং সমীকরণে x = কত দেখো 3 বলে দিয়েছে, আর y = কত 5, এটা আমরা বসিয়ে দেখি। তাহলে এখানে y কত 5 ইকুয়াল টু k1 ইন্টু x কত 3 প্লাস k2 বাই x কত 3, এটা পেয়ে গেলাম। বা দেখো এটাকে যদি আমরা উল্টে দিই 3k1 এটা k2 প্লাস k2 বাই 3 ইকুয়াল টু 5 না। বা দেখো এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 3 আর 1 এর লসাগু কত 3, 3 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়। আর তাহলে 3 গুণ 3 কত 9, 9k1 প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 গুণ k2 ইকুয়াল টু 5। বা এই পুরোটার সাথে একটা ভাগ আছে, তাই এই পাশে গেলে কি হবে গুণ হবে, তাহলে 9k1 প্লাস k2 ইকুয়াল টু 3 গুণ 5 কত 15। তাহলে এইখানে আমরা আরেকটা সমীকরণ পেলাম। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমাদের k1 আর k2 এর মান বের করতে হবে। দেখো এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, আর কিভাবে পাবো দেখো 2 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর সমীকরণটাকে এটাকে আমরা 1 নম্বর, আচ্ছা এটাকে 2 নাম্বার দিয়ে দাও, এটা 3 নাম্বার হবে। তাহলে এই 3 থেকে যদি আমরা 2টা বিয়োগ করে দিই তাহলে দেখো এই k2 আর k2 কেটে যাবে না, তাহলে শুধু k1 থাকছে, তখন আমরা শুধু k1 এর মানটা পাবো। কিভাবে পাবো দেখে নিই। তোমরা আমার অঙ্ক করার সাথে সাথে অঙ্কটা লিখে নেবে যা যা আমি মুখে বলছি, বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমাদের নোটসও আছে। এবার দেখো 3 বিয়োগ 1 করে পাই, হ্যাঁ কি করে পাচ্ছি দেখো 9k1 প্লাস k2, হ্যাঁ এইটা আমাদের দ্বিতীয় 3 নম্বর সমীকরণের বাম পক্ষ, এটার থেকে 2 নম্বর সমীকরণের বাম পক্ষটাকে আমরা বিয়োগ করবো k1 প্লাস k2 ইকুয়াল টু এর ডান পক্ষের সাথে এর ডান পক্ষ বিয়োগ, তার মানে কি 15 মাইনাস 1। তাহলে দেখো বা 9k1 প্লাস k2 মাইনাস এই মাইনাস আর এর আগে কিছু নেই মানে কত প্লাস, প্লাস মাইনাসে মাইনাস k1, এই মাইনাস আর প্লাস গুণ হয়ে আবার মাইনাস k2 ইকুয়াল টু 15 থেকে 1 বাদ দিলে 14। এই দেখো এই k2 আর এই k2 কেটে গেল না, তাহলে এখানে 9 এর থেকে একটা k2 বাদ দিলে কত হয়, এই k1 বাদ দিলে কত হয় 8k1 হয়, সমান সমান কত 14। বা k1 ইকুয়াল টু 14/8, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস আমি ভুল করেছিলাম, y এর মান -1 বলেছে, ঠিক আছে, তাহলে এইখানে আমাদের -1 হবে, কারণ এখানে আমাদের y ছিল, তাহলে k1 প্লাস k2 কত -1 হবে। তাহলে এখান থেকে যদি -1টা আমরা বাদ দিই তাহলে মাইনাস অফ -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 15 প্লাস 1 16 হবে। দেখো এই মাইনাস গুণ গুণ হয়ে কত প্লাস হয়ে গেল, তার মানে 15 মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখো 16, তাহলে এখানে কত হবে 16, এখানেও কত হবে 16। তাহলে 16কে 8কে 16 দিয়ে ভাগ করলে 8 1 8, 8 2 16, তাহলে k1 ইকুয়াল টু কত বেরোলো 2। তাহলে আমাদের এবার k2 বের করতে হবে। k2 মানে কত দেখো এই 1 নম্বর সমীকরণে k1 এর মান যদি আমরা বসিয়ে দিই 1 নং সমীকরণে 1 নং থেকে পাই কত k1 কত 2 প্লাস k2 ইকুয়াল টু -1, বা k2 ইকুয়াল টু কত -1, এই দুইটা পাশে গেলে কত -2 হবে না, কারণ এ পাশে প্লাস ছিল এ পাশে গেলে মাইনাস হবে, তাহলে কত -3 এসছে। তাহলে আমাদের k1 কত বেরোলো, k1 সমান সমান 2 আর k2 কত বেরোলো -3। এইটাই যদি আমরা এই সমীকরণটাই বসাই, কোথায় গেল আমাদের y ইকুয়াল টু যে সমীকরণটা ছিল সেটাই যদি বসাই তাহলে আমাদের কি পাবো x আর y এর মধ্যে সম্পর্ক পাবো। তাহলে সেটা আমরা বসিয়ে দিই। আচ্ছা আমি সেই সমীকরণটা মুছে দিয়েছি, তোমরা একটু দেখে নিয়ে সেই সমীকরণটাই বসিয়ে দেবে, ঠিক আছে।
এই সেই সমীকরণটাই k1 ইকুয়াল টু 2 আর k2 ইকুয়াল টু -3 যদি বসিয়ে দাও, বসিয়ে দিলেই তোমরা এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক পাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তা আশা করি বুঝতে পেরেছো। যদি ওই হোমওয়ার্কটুকু তোমরা না করতে পারো তাহলে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে করে দেওয়া আছে। তাহলে এরপরে তাহলে আমাদের 10 দাগটা হয়ে গেল, 11 দাগটা আমরা শুরু করি। 11 দাগ কি বলেছে যে এ প্রপোর্শনাল টু বি আর বি প্রপোর্শনাল টু সি। এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে যে এইটা কি দেখাতে হবে, দেখো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু এ বি সি গুণ এ স্কোয়ার প্লাস, আচ্ছা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা আমরা আগেই দেখেছি, ধরো এ প্রপোর্শনাল টু বি, এটা যদি প্রমাণ করতে হয় তাহলে কি প্রমাণ করতে হবে, এ বাই বি যদি আমরা ধ্রুবক প্রমাণ করে ফেলতে পারি তাহলে আমরা কি বলবো, এ প্রপোর্শনাল টু বি এটা সত্য। তাহলে এইটা প্রপোর্শনাল টু এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এইটা এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা ইকুয়াল টু যদি আমাদের ধ্রুবক চলে আসছে বা ধ্রুবক আমরা প্রমাণ করতে পারি তাহলেই বলবো যে এটা আর এটা সরল ভেদে আছে। তাহলে দেখো সেটাই আমরা করব। কিভাবে করব দেখো, এখানে এ ইকুয়াল এ প্রপোর্শনাল টু বি আছে, তো এখানে যদি একটা ভেদ ধ্রুবক নিই তাহলে কি হবে, k1 ইন্টু বি। এখানে যদি আরেকটা ভেদ ধ্রুবক নিই বি ইকুয়াল টু k2 ইন্টু সি, এখানে k1 আর k2 কি ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাই তো। এবার দেখো এই বি এর মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এ ইকুয়াল টু k1 ইন্টু বি এর মান কত k2 ইন্টু সি, তাহলে এ এর মান এইটা বেরোলো, বি এর মান এটা বেরোলো। আমরা এ আর বি এর মানগুলো এখানে বসাবো। তাহলে দেখো বসাই, তাহলে অতএব এটা সমান সমান কত, এর ভ্যালু কত k1 ইন্টু k2 ইন্টু সি, k1 ইন্টু k2 ইন্টু সি তার হোল কিউব প্লাস বি এর মান কত k2 সি তার হোল কিউব প্লাস ইন্টু, আচ্ছা এখানে বি কিউবের মানটা আছে এ কিউব ডট বি কিউব, তার মানে এখানে গুণ হবে প্লাস বি কিউব সি কিউব, বি কিউব কত k2 সি তার হোল কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু এ কিউব কত k1 k2 আর সি তার হোল কিউব। আচ্ছা এখানে এ আর বি এর মানটা আমরা রেখে দিয়েছি, কিন্তু সি এর মানটা মানে এর মানটা দেখো সি এর ফর্মে বের করেছি, বির মানটাও সি এর ফর্মে বের করেছি, কিন্তু সির মানটা সিতেই রেখে দিয়েছি। সির মানটাও যদি আমি এ বি এর ফর্মে বের করতে যাই বা অন্য কিছু বের করতে যাই তাহলে আমাদের দেখো একই রকম সমীকরণ থাকবে না। মানে কি এখানে আমি দেখো এই যে এর মান আর বির মান পুট করে দেখো প্রত্যেকটা জায়গায় একটাই ভ্যারিয়েবল আছে সেটা সি, এখানেও এই নিচেও তাই করবো, করলে কি হবে আমাদের সমীকরণে শুধু সিই থাকবে, মানে এই সংখ্যামালায় শুধু সি থাকবে, অন্য কিছু থাকবে না। তারপরে আমরা সিটাকে উপর নিচে কাটাকুটি করে সলভ করতে পারবো, সেই জন্য আমরা শুধু সি এর মান সি এর ফর্মে এ আর বি কে লিখেছি। এ কত k1 k2 সি ইন্টু বি কত k2 সি আর সি কত সি ইন্টু এ কত আবার k1 k2 সি এর হোল কিউব প্লাস বি কত k2 সি তার হোল কিউব প্লাস সি কিউব সি এর মতনই আছে। এবার দেখো হোল কিউবকে আমরা আলাদা আলাদা করে কিউব লিখতে পারি, তার মানে কি k1 কিউব ডট k2 কিউব ডট সি কিউব ডট k2 কিউব ডট সি কিউব প্লাস k2 কিউব সি কিউব ডট সি কিউব প্লাস সি কিউব ইন্টু k1 কিউব k2 কিউব ডট সি কিউব। মানে কি এ গুণ বি এর হোল কিউব, মানে কি আমরা এ কিউব ডট বি কিউব লিখতে পারি, এ বি সি এর হোল কিউব থাকলেও কি এ কিউব ডট বি কিউব ডট সি কিউব লিখতে পারি, সেইটার উপরে ডিপেন্ড করে আমরা এই পুরোটার হোল কিউবকে ভেঙে ভেঙে কিউব লিখেছি। ঠিক আছে, এরপরে নিচেরটা দেখো। আচ্ছা নিচে দেখো এই একটা সি একটা সি আর একটা সি গুণ করে কি সি গুণ সি গুণ সি কি হয়, সি কিউব হয় না, সেটা লিখে দিই সি কিউব ডট k1 k2 ইন্টু k1 ইন্টু k2 ইন্টু k2, তাই দুটো k2 স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এখানে কি একই রকম ভাবে k1 এর কিউব
ডট কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব, এটা এসছে না? এবার দেখো এই যে এইখানে একটা সি কিউব, এখানে একটা সি কিউব, এই উপরে একটা সি কিউব, এইখানেও একটা আর একটা সি কিউব, তার মানে উপরের প্রত্যেকটায় দেখো প্রত্যেকটাতে দুটো করে সি কিউব আছে না? এই উপরে গুলো মুছে দিলাম এবার। দিয়ে এইখানে আমি অঙ্কটা কন্টিনিউ করছি। দেখো এই একটা সি কিউব একটা সি কিউব, তাহলে সি কিউব গুণ সি কিউব যদি করি তাহলে কি হবে? সি টু দি পাওয়ার কি হবে? এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে 3 গুণ 3 যোগ 3 কত? সি এর মাথায় 6 হয়ে যাচ্ছে না? তাহলে এইটা আর এইটার জন্য কি সি এর মাথায় 6 ডট এই কে1 কিউব কে2 কিউব যা আছে তাই লিখে দিলাম, কারণ এগুলো কি ধ্রুবক, এগুলো আমাদের বিশেষ কোনো কাজের না। কে1 কিউব, আর এটাকেও আমরা করতে পারি কে2 কিউব, আর কে2 কিউব আছে, তাহলে এখানেও কে1 কিউব ডট কে2 কিউব ইন্টু কে2 কিউব আছে, তাহলে কে2 এর মাথায় 3 যোগ 3 কত হবে? কে2 এর মাথায় 6 হয়ে যাবে, লিখে দিলাম। প্লাস এখানেও তাই, এইটা আর এইটা মিলে কত হচ্ছে? সি এর মাথায় 6 হয়ে যাচ্ছে, আর সাথে কি থাকছে? কে2 তার হোল কিউব প্লাস, দেখো এইটা আর এইটা পুরো একই রকম, এখানেও কে1 কিউব কে2 কিউব তারপরে সি কিউব, দেখো এখানে কে1 কিউব কে2 কিউব সি কিউব তারপরে সি কিউব আছে, এখানে শুধু একটা কে কিউব কম, তাহলে এইটা আর এইটা মিলে আমরা সবার প্রথমে সি এর মাথায় 6 লিখে দিতে পারি, তারপরে কি কে1 কিউব ইন্টু কে2 কিউব, কে1 কিউব ইন্টু কে2 বাই, দেখো এইখানে একটা সি কিউব আছে, এখানেও একটা সি কিউব, এখানেও একটা সি কিউব, তাহলে তিনটে জায়গায় সি কিউব আছে, তাহলে সি কিউব আমরা কমন নিতে পারি এই তিনটে থেকে, তাহলে এই তিনটে থেকেই সবার প্রথমে আমরা সি কিউব কমন নিয়ে নিলাম, আর এইখানে একটা সি কিউব আছে, তাহলে এই দুটো সি কিউব আবার গুণ হয়ে গেলে সি এর মাথায় 3 ইন্টু সি এর মাথায় 3 কত হচ্ছে? সি এর মাথায় 6 হয়ে যাচ্ছে না? তাই এখানে আমরা কি করলাম? একেবারে 6 লিখে দিলাম কমন নিয়ে। আশা করি বুঝতে পারলে। আর কি আছে? কে1 ইন্টু কে2, কে1 ইন্টু কে2 এর স্কোয়ার। আর এখান থেকে দেখো সি কিউব যদি কমন নিয়ে নিই, এখানে কি থাকছে দেখো, কে1 এর কিউব ডট কে2 কিউব প্লাস কে2 এর কিউব প্লাস এইখানে কিছু নেই, শুধু সি কিউব ছিল, সি কিউব নিয়ে নিলে 1 থাকছে। এবার দেখো এই উপরের প্রত্যেকটা থেকে যদি আমরা সি6 কমন নিই, দেখো কি হচ্ছে? কে1 এর কিউব ডট কে2 মাথায় 6 প্লাস এখানে সি কিউব নিয়ে নিলে কি থাকছে? এই সি6 নিয়ে নিলে কে2 এর হোল কিউব প্লাস এখানে সি6 নিয়ে নিলে কে1 কিউব ডট কে2 এর কিউব করে থাকছে বাই, এখানে সি এর মাথায় 6 আছে ইন্টু কে1 ইন্টু কে2 এর স্কোয়ার, আর বাকি এইখানে কিছু ধ্রুবক আছে, যা আছে এখানেও তাই বসবে। এবার দেখো মেনলি কথা হচ্ছে কি, এই সি6 আর এই সি6 কেটে যাচ্ছে না? কেটে যাওয়ার পর দেখো এই উপরে শুধুমাত্র ধ্রুবক রাশি আমরা যেটা নিয়েছিলাম কে1 আর কে2 সেটা আছে না? আর এইখানেও কি কে1 এর কিউব কে2 কিউব প্লাস কে2 এর কিউব প্লাস 1, তাহলে এই অংশটাও ধ্রুবক থাকছে, নিচেও ধ্রুবক থাকছে, তাহলে এই পুরো ধ্রুবকটার যোগফল আর এই নিচের ধ্রুবকটার যোগ করে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো? একটা ধ্রুবক সংখ্যাই তো পাবো, একটা ধ্রুবক সংখ্যাই তো পাবো, আর তো কিছু কোনো ভ্যারিয়েবল তো এর মধ্যে নেই। তাহলে আমরা কি বলতে পারি? এইটা বাই এইটা করলে আমাদের ধ্রুবক একটা সংখ্যাই আসছে, তার মানে আমরা প্রমাণ করতে পেরেছি যে, কি প্রমাণ করতে পেরেছি দেখো, যে আচ্ছা মুছে দিই দিয়ে বলছি, তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে এই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এইটা ইকুয়াল টু একটা ধ্রুবক সংখ্যা প্রমাণ করতে পারলাম না? তার মানে কি বলতে পারি? এইটা আর এইটা সরল বেঁধে আছে, অতএব a কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। প্রমাণের মূল ভিত্তি কিন্তু এটাই যে এ বাই বি ইকুয়াল টু যদি ধ্রুবক আমরা প্রমাণ করতে পারি তাহলেই আমরা বলতে পারবো এ প্রপোর্শনাল টু বি, এখানেও ঠিক তাই।
এইটা প্রপোর্শনাল টু এটা প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এইটা বাই এইটাকে ধ্রুবক প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে, আশা করি তোমরা 11 দাগটা বুঝতে পেরেছো। এবার আমরা মুছে দিয়ে 12 দাগটাই এগোবো। 12 দাগ কি বলেছে দেখো, কি বলেছে, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করা হলো। তাহলে কূপ তোমরা দেখেছো, ধরো এরকম একটা কূপ আমরা খনন করে ফেললাম। যার গভীরতা কত, মানে এইখানে আমাদের মাটি আছে, মাটির তলায় কূপ খনন করেছে। এবার তাহলে এর গভীরতা কত, এক্স ডেসিমিটার। আচ্ছা, জন্য মোট ব্যয় খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এইখানে কিছু টাকা ধরো খরচ হয়েছে, হ্যাঁ, সেই খরচটা আমরা জানি না। তাহলে ধরে নিই খরচ হয়েছে, ধরি ওয়াই টাকা, কারণ এক্স অলরেডি বলে দিয়েছে ওয়াই টাকা। তাহলে বলেছে এবার এই ওয়াই এর একটা অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আর একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ওয়াই এর দুটি অংশ ধরি, একটা ধরি পি অংশ, একটা কিউ অংশ। মানে কি, মোট ওয়াই একটা টাকা, এত টাকা ব্যয় হয়েছে, ওই টাকার কিছু পরিমাণ টাকা পি আর কিছু পরিমাণ টাকা কিউ। এবার এই পি যে পরিমাণ টাকা সেটা এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, তাই পি প্রপোর্শনাল টু এক্স। আর কি বলেছে, আর একটা অংশ মানে কি কিউ অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, এটা আমাদের বলে দিয়েছে। এরপরে কি 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটারের জন্য কত খরচ হয়েছে, 5000 আর 12000 টাকা ব্যয় হয়েছে। এই যে 5000 টাকা আর এই যে 12000 টাকা ব্যয় হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কি 250 ডেসিমিটার খনন করতে কত ব্যয় হয়েছে। তাহলে দেখো আমাদের টোটাল ওয়াই টাকা মোট ব্যয় হয়েছে আমরা ধরেছি। এই ব্যয়ের দুটো ভাগ আছে, একটা ভাগ পি, একটা ভাগ কিউ। পি ভাগটা এক্স এর সঙ্গে সরল ভেদে আছে আর কিউ ভাগটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি একটা ভেদ ধ্রুবক নিই কে ওয়ান ইকুয়াল টু এক্স, এখানে যদি আবার একটা ভেদ ধ্রুবক নিই কে টু ইন্টু এক্স স্কোয়ার, এটা আমাদের বেরোলো। তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কি পি প্লাস কিউ না, কারণ মোট খরচ ওয়াই টাকা। আর এই দুটো, আর এই ওয়াইটা কিভাবে এসছে, একটা খরচ পি থেকে আর একটা খরচ কিউ থেকে। আচ্ছা, এবার পি এর ভ্যালু আমরা কি পেয়েছি, কে ওয়ান এক্স প্লাস কিউ এর ভ্যালু কি পেয়েছি, কে টু এক্স তার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই সমান সমান বেরোলো। তাহলে ওয়াই সমান সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে দিলাম। এবার কি বলেছে, 100 ডেসিমিটারের জন্য আমাদের কত খরচ হয়েছে, 5000 টাকা। মানে কি এক্স এর ভ্যালু যখন 100 টাকা, এই 100 ডেসিমিটার, তখন আমাদের ওয়াই কত খরচ হচ্ছে, ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 5000 টাকা। মানে কি মোট আমাদের ব্যয় হয়েছে 5000 টাকা। তাহলে সেটাই আমরা প্রথমে বের করব। তাহলে এক্স ওয়ান সমান 100 হলে ওয়াই কত, 5000 টাকা। তাহলে 1 নম্বর সমীকরণে এইটার আর এইটার ভ্যালুটা আমরা বসিয়ে দেখি, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা তোমরা লিখে নেবে। তাহলে ওয়াই কত, 5000 টাকা ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এক্স প্লাস কে টু ইন্টু, আচ্ছা এক্স কত এখানে 100 ডট কে টু ইন্টু 100 তার স্কোয়ার, তাই না। তাহলে কি হচ্ছে দেখো, কে ওয়ান ইন্টু 100 প্লাস 100 স্কোয়ার মানে কত, 100 স্কোয়ার মানে 100 গুণ 100। এবার আমরা কি জানি, দুটো শূন্য, এটা হয়ে যায় 10,000। তাহলে কে টু ইন্টু 10,000, এটা এটা 5000 সমান সমান। এবার দেখো এইখান থেকে যদি 100 আর এখান থেকে 100 যদি কমন নিই, আচ্ছা সমীকরণটা প্রথমে উল্টে দিই, কে টু ইন্টু 10,000 প্লাস কে ওয়ান ইন্টু 100 ইকুয়াল টু 5000। আচ্ছা, এবার দেখো এই দুটো থেকেই দেখো 100 কমন যাচ্ছে না, তাহলে যদি 100টা আমরা কমন নিই, তাহলে এখান থেকে 100 মানে কি দুটো শূন্য নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, 100 পড়ে থাকছে। তাহলে কে ওয়ান ইন্টু 100 প্লাস এখানে যদি কে ওয়ান থেকে 100, কে ওয়ান ইন্টু 100 থেকে 100 নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে শুধু কে ওয়ান, সমান সমান কত 5000।
আর দেখো এই একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল, তাহলে আমরা কি বলতে পারি, K1, সরি এটা K2, হ্যাঁ, K2 ইন্টু 100 প্লাস K1 ইকুয়াল টু 50। এটা আমাদের একটা সমীকরণ আসলো। এই সমীকরণটাকে আমরা এক নাম্বার, আচ্ছা এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার দিয়েছি, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার কি বলেছে, যখন আমরা 200 মিটার 200 ডেসিমিটার খনন করছি তখন আমাদের 12,000 খরচ হচ্ছে। তাহলে এই একই সমীকরণে এই যে এই সমীকরণটাই আমরা কি করব, ওই এক্স এর ভ্যালু 200 লিখবো আর ওয়াই এর ভ্যালু 12,000 লিখবো, লিখে আমরা আর একটা সমীকরণ বের করব। তাহলে এখন এক্স সমান সমান যদি 200 হয়, ওয়াই কত, 12,000। তাহলে এই 1 নাম্বার সমীকরণ, এইটা আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল। তো এই 1 নাম্বার সমীকরণে 1 নং সমীকরণে এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে পাই, কত পাচ্ছি দেখো, ওয়াই এর জায়গায় কত, 12,000 ইকুয়াল টু K1 ইন্টু এক্স কত, 200 প্লাস K2 ইন্টু 200 তার স্কয়ার। তাহলে যদি আমরা উল্টে দিই, K1 ইন্টু 200 প্লাস K2 ইন্টু 200 স্কয়ার কত, 200 গুণ 200, তাহলে কত হয়, 2 দুগুণে 4, তারপরে একটা দুটো তিনটে চারটে শূন্য, তাহলে K2 ইন্টু ইকুয়াল টু 12,000। তাহলে আবার এখান থেকে যদি 200 কমন নিই তাহলে কি হচ্ছে, K1 প্লাস K2 ইন্টু 200 যদি কমন নিই তাহলে দেখো কত হচ্ছে, 200ই পড়ে থাকছে, কারণ 4,000 মানে কি 200 গুণ 200, তার থেকে একটা 200 নিয়ে নিলে একটা 200ই পড়ে থাকছে, ইকুয়াল টু 12, তারপরে তিনটে শূন্য। দেখো একটা শূন্য কেটে যাচ্ছে না, একটা শূন্য কেটে যাচ্ছে, এই দুইটাকে দিয়ে যদি এটা কাটি কত হচ্ছে, 60। তাহলে বা K1 প্লাস K2 ইন্টু 200 সমান কত, 60। এটা আমাদের 3 নাম্বার সমীকরণ দ্বারা। তাহলে এবার আমাদের কি বের করতে হবে, এই K1 আর K2 এর মানটা বের করতে হবে। K1 আর K2 এর মানটা বের করার পর আমরা আবার 250টা বসাবো এক্স এর জায়গায়, বসিয়ে আমাদের ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, কারণ কি আমাদের 250 মিটার খনন করার জন্য ব্যয় বের করতে হবে। এবার ব্যয় আমাদের কত, ওয়াই। তাহলে দেখো এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের তিনটে সমীকরণ এখন অব্দি চলে এসছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা মুছে দিলাম। তাহলে এবার দেখো কি হয়েছে, যে এই যে আমাদের 3 নাম্বার সমীকরণ আর এই যে আমাদের 2 নাম্বার সমীকরণ, এই দুটো থেকে আমাদের K1 আর K2 এর মানটা বের করতে হবে। এবার দেখো এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে এই K1 আর K1টা কেটে যাবে। দেখো তাহলে আমরা কি করব, 3 বিয়োগ 2 করে পাই, ঠিক আছে, কি পাচ্ছি দেখো, প্রথমে কত, K2 ইন্টু 200 প্লাস K1, এটা আমাদের 3 নম্বর সমীকরণ বাম পক্ষ, এর থেকে আমাদের 2 নম্বর সমীকরণের বাম পক্ষ বিয়োগ দিতে হবে। তাহলে K2 ইন্টু 100 প্লাস K1 ইকুয়াল টু আমাদের এখানে কত, 60 বিয়োগ 50, বা দেখো 200 K2 প্লাস K1, এই মাইনাস প্লাস গুণ করলে কত, মাইনাস 100 K2, এই মাইনাস প্লাস গুণ করলে মাইনাস K1 ইকুয়াল টু কত, 10। এই K1 আর এই K1 কেটে যাচ্ছে না, 200 K2 থেকে 100 K2 বাদ দিলে কত, 100 K2 ইকুয়াল টু কত হচ্ছে, 10। এই শূন্য আর এই শূন্য কেটে গেল, বা K2 কত, 1/10। তাহলে আমাদের K1টা কত হবে, তাহলে হয় এইখানে বা এইখানে যদি আমাদের K2 এর মানটা বের বসিয়ে দিই তাহলে আমরা K1 এর মানটা পাবো। 2 নম্বরে 2 নঙে K2 সমান 1/10 বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, K2 কত, 10, 1/10 গুণ 100 প্লাস K1 ইকুয়াল টু 50। এই শূন্য আর এই শূন্য দেখো কেটে যাচ্ছে না, যাচ্ছে তো, তাহলে এখান থেকে দেখো 10 প্লাস K1 ইকুয়াল টু 50, তাহলে K1 ইকুয়াল টু কত, 50, আর এই 10টা পাশে গেলে মাইনাস 10 ইকুয়াল টু কত, 40। তাহলে অতএব K1 কত বেরোলো, 40। তাহলে আমরা K1 আর K2 এর মানটা পেয়ে গেছি। এই আমি উপরের এবার এই সমীকরণটা মুছে দিলাম, এই সমীকরণটা মুছে দিলাম, এইটা মুছছি না, এটা আমাদের দরকার পড়বে তাই। তাহলে দেখো
K1 আমাদের কত বেরিয়েছে 40, আর K2 কত বেরিয়েছে 1/10। হ্যাঁ, এবার আমাদের x সমান কত 250 ডেসিমিটার। কারণ কি বলেছি আমাদের মেন কি বের করতে বলছে 250 মিটার যখন আমাদের খনন করতে হবে তখন আমাদের খরচ করতে হবে। তাহলে x = 250 মিটার, K1 আর K2 এর মান আমরা পেয়ে গেছি। তাহলে y এর ভ্যালু এখন কত হবে, মানে কি মোট ব্যয় কত হবে, K1 × x প্লাস K2 × x²। তাহলে y সমান K1 কত 40 ইন্টু x1 কত 250 প্লাস K2 কত 1/10 ইন্টু 250 তার স্কোয়ার। তাহলে এটা আমাদের দরকার পড়ে গেছে, মুছে দিলাম। দেখো 4 × 25 কত 100, তারপরে একটা শূন্য দুটো শূন্য প্লাস এইখানে 1/10। আচ্ছা 25 × 25 250 × 250 গুণ করলে কত, দেখো 25 × 25 কত 625। আচ্ছা আমি করেই দেখাচ্ছি, 0 × 0 0 0 0 5 0 0 5 5 25, 5 হাতে থাকে কত 2, 5 2 10 আর 2 12 গুণ 2 0 0 5 2 10 0 হাতে থাকে 1, 2 2 4 রাখে 5। তাহলে 0 0 5 2 6, তাহলে কত হচ্ছে 62500। এটা হচ্ছে তো। তাহলে দেখো এই স্টার এটা কেটে গেল, তাহলে কত একের পরে 4টে শূন্য প্লাস 6250 এটা হচ্ছে। তাহলে দেখো এটা যদি যোগ করি কত হচ্ছে, দেখো এখানেই দেখাচ্ছি 05261, তাহলে 16250 এত টাকা। তাহলে 16,250 টাকা আমাদের এত টাকা মোট খরচ হবে। এত টাকা আমাদের খরচ হবে, কখন খরচ হবে, যখন আমাদের 250 ডেসিমিটার কূপ খনন করতে হবে। তাহলে আশা করি তোমরা 12 দাগটাও বুঝতে পেরেছো। এই অঙ্কের নোটস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের PDF এ থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে দেখতে পারো। আর আজকের ভিডিওটা এই অবধি। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।